চলো দেখো, আজকে আমাদের পড়া হবে ছন্দ। একটা ছন্দের পার্ট আছে, উভয় দিকেই আছে, সেজন্য উভয় দিককে একসঙ্গে নিয়েছি। হুম। ছন্দের কিছু পার্ট আছে। স্যার, হ্যাঁ। সেদিনকে আমি বলেছিলাম ছন্দের জন্য কোন বইটা ভালো, গঙ্গা দাসের ছন্দমঞ্জরি, এই বইটা লাগবে কি না, ভালো? লাগবে না, এই যা পিডিএফ দেবো এগুলো পড়বে, ঠিক আছে? আচ্ছা। হুম। যাই হোক, ছন্দ পাঠ্য আছে। সেই ছন্দ, প্রথমত ছন্দ বিষয়কে জানতে হবে আগে। হুম। না, এই ছন্দ কি? দেখো, আমরা জানি বেদ, বেদ হচ্ছে যে হিন্দু ধর্মের যে ধর্ম, মানে হিন্দু ধর্মে যে সমস্ত ধর্মগ্রন্থ আছে তার মধ্যে সুপ্রিম লেভেলে আছে বেদ। মানে তার উপরে কোনো ধর্মগ্রন্থকে কল্পনা করাই যায় না, বেদের উপরে কোনো কিছু নেই। আর সেই বেদ অনেক দুর্বোধ্য, অনেক দুর্বোধ্য, ঠিক আছে? স্বয়ং ঈশ্বর প্রণয়ন করেছেন, সেই জন্য দুর্বোধ্য। আর সেই জন্য বেদের অর্থকে সহজভাবে বোঝার জন্য কিছু বেদের কয়েকটা অঙ্গ কল্পনা করা হয়েছে। বেদের অঙ্গ মানে বেদ ইজগল টু, বেদকে একটা পুরুষের সঙ্গে তুলনা করা হয়েছে, বেদকে একটা পুরুষের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং সেই বেদ পুরুষের অঙ্গরূপে কয়েকটা শাস্ত্রকে কল্পনা করা হয়েছে। ঠিক আছে, কি বললাম? বেদকে একটা পুরুষের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং সেই বেদ পুরুষের অঙ্গরূপে কয়েকটা শাস্ত্রকে কল্পনা করা হয়েছে। কটা বেদাঙ্গ মাথায় আছে নিশ্চয়ই? বেদাঙ্গ কটা? হ্যাঁ স্যার, 6টা। ছটা। শিক্ষা, কল্প, ব্যাকরণম, নিরুক্তম, ছন্দ, জ্যোতিষ। শিক্ষা, কল্পহ, ব্যাকরণম, ছন্দঃ, নিরুক্তম, জ্যোতিষ। 1 ঘন্টা হলো কথা বলছে, না এখনো কথা বলছে। 1 ঘন্টা করুক, তারপর দেখতে হবে। তথা না, কে? বোন মা আবার তো মনে হয় বক্তব্য আস্তে রেকর্ড হচ্ছে। তাহলে কি হলো? এই হচ্ছে শিক্ষা, কল্প, ব্যাকরণ, ছন্দ, নিরুক্ত, জ্যোতিষ। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে ছটা বেদাঙ্গ। এই ছটা বেদাঙ্গের মধ্যে, ছটা বেদাঙ্গের মধ্যে দেখো একটা ছন্দ আছে। এই ছন্দকে, মানে যেহেতু বললাম যে বেদ পুরুষের অঙ্গ, মানে বেদ ইজগল টু একজন পুরুষ, তার অঙ্গ। এখন যে মানব, মানব মানে শরীরধারী যে পুরুষ, ইহলোকে শরীরধারী যে পুরুষ, তাদের যে শরীর, সেই শরীরের অঙ্গ আছে, হাত পা, চোখ কান মুখ, এরকম অঙ্গ আছে। কিন্তু বেদ একটা শাস্ত্র, আর সেই শাস্ত্রের যে শাস্ত্ররূপ যে পুরুষ, বেদ পুরুষ, তার অঙ্গগুলোও শাস্ত্র। কিন্তু কাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে আমরা জানি, কিছুটা হলেও জানি। প্রথম হচ্ছে ছন্দকে কল্পনা করা হয়েছে কার সঙ্গে? ছন্দঃ পাদৌ, পদযুগল। ছন্দ হচ্ছে বেদ পুরুষের পদযুগল। ছন্দঃ পাদৌ তু, আচ্ছা, ছন্দঃ পাদৌ তু বেদস্য হস্তঃ কল্পোথ পঠ্যতে জ্যোতিষম আয়নম চক্ষুঃ নিরুক্তম শ্রোত্রমুচ্যতে। অর্থাৎ ছন্দঃ পাদৌ তু বেদস্য, বেদস্য নাম বেদ পুরুষস্য, বেদস্য নাম বেদ পুরুষস্য পাদৌ, পদযুগল কি? ছন্দশাস্ত্র। বেদ পুরুষের পদযুগল হচ্ছে ছন্দশাস্ত্র। হস্তঃ হচ্ছে কল্প, কল্প হচ্ছে হস্ত।
জ্যোতিষম অয়নম চক্ষু, জ্যোতিষ হচ্ছে চক্ষু, বেদ পুরুষের চক্ষু সর্বোচ্চ জ্যোতিষ। নিরুক্তম শ্রোত্রমুচ্যতে, এবং নিরুক্ত কি? নিরুক্ত হচ্ছে শ্রোত্র মানে কর্ণেন্দ্রিয়, শ্রোত্র মানে কর্ণেন্দ্রিয়। আর কি? শিক্ষা ঘ্রাণম তু বেদস্য, মুখম ব্যাকরণম স্মৃতম। শিক্ষা ঘ্রাণম তু বেদস্য, মুখম ব্যাকরণম স্মৃতম, তস্মাৎ সাঙ্গম অধীত্যৈব ব্রহ্মলোকে মহীয়তে। ঠিক আছে, এটা হচ্ছে একটা পাণিনীয় শিক্ষা আছে, সেই পাণিনীয় শিক্ষার একটা শ্লোক এটা। মানে এখানে নির্ণয় করা হয়েছে কোন বেদাঙ্গটা, মানে কোন শাস্ত্রটা কোন অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে, কোন শাস্ত্র কোন অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। ছন্দ পায়ের সঙ্গে, কল্প হাতের সঙ্গে, জ্যোতিষ চক্ষুর সঙ্গে, নিরুক্ত কর্ণেন্দ্রিয় শ্রোত্রের সঙ্গে, শিক্ষা ঘ্রাণেন্দ্রিয় নাসিকার সঙ্গে, মুখ হচ্ছে ব্যাকরণ। তস্মাৎ সাঙ্গম, সাঙ্গম মানে অঙ্গ সহিত বেদম অধীত্য, অধ্যয়ন করেই মানবাহা বা মানবহ, হ্যাঁ, ব্রহ্মলোকে মহীয়তে, ব্রহ্মলোকে মানে যেখানে দেবতারা বিরাজ করেন সেই ব্রহ্মলোকে মহীয়তে বিরাজ, মানে যিনি চার বেদ অঙ্গ সহিত চার বেদ অধ্যয়ন করবেন তিনি ব্রহ্মলোকে বিরাজ করবেন। এইটা হচ্ছে বক্তব্য। তার মানে আমরা আমাদের যেটা পাওয়ার কথা যে ছন্দ হচ্ছে এক প্রকার বেদের অঙ্গ, ছন্দ হচ্ছে একটা বেদের অঙ্গ যাকে বেদপুরুষের পায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। দেখো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা হচ্ছে বক্তব্য। পরবর্তী কি আছে এখন? এই যে ছন্দ পদার্থ, ছন্দ পদের অর্থ কি? ছন্দ পদার্থ, ছন্দ শব্দের অর্থ কি? দেখো, আহ্লাদয়তি আনন্দম জনয়তি ইতি ছন্দঃ, অর্থাৎ যার থেকে আনন্দ উৎপন্ন হয়। আহ্লাদয়তি, যা আহ্লাদ প্রদান করে, আনন্দম জনয়তি ইয়ৎ তৎছন্দঃ। ঠিক আছে, যা আমাদের আনন্দ প্রদান করে তাই ছন্দ। ঠিক আছে, যা আমাদের আনন্দ প্রদান করে তাই ছন্দ। আচ্ছা, এই ছন্দ শব্দের আরো কি কি অর্থ হতে পারে? এই ছন্দ মানে ছন্দ বলতে আমি আরো কি কি, আরো কাকে কাকে বোঝাতে পারি ছন্দ পদের দ্বারা, আরো কাকে কাকে বোঝাই? এই ছন্দ বলতে বেদকে বোঝায়। বেদ, ছন্দ পদের অর্থ বেদ। ছন্দ একটা পদ্যকে বোঝায়। ঠিক আছে, ছন্দ ইচ্ছা, ইচ্ছা ইজ ইকুয়াল টু ছন্দ। বেদ তো মানে বেদটা হচ্ছে প্রসিদ্ধ, এরকম পাণিনীয় সূত্রে অনেক ক্ষেত্রে আছে, মানে অনেক অনেক সূত্র আছে। ছন্দসি বহুলম, ছন্দসি বহুলম, এরকম অনেক সূত্র আছে। ছন্দসি মানে বেদ, ছন্দসি বেদে, বহুলম মানে বৈকল্পিক, এরকম অনেক বিধান আছে। ছন্দসি বহুলম, ছন্দ শব্দের অর্থ বেদ, ছন্দ শব্দের অর্থ পদ্য, ছন্দ শব্দের অর্থ ইচ্ছা, এরকম অনেক ছন্দ শব্দের অর্থ অনেকগুলো হয়। ঠিক আছে, যাই হোক, এটা একটা গেল। আর এখানে এই উদ্দেশ্যে বলা যেতে পারে যে সাহিত্য দর্পণের লক্ষণ দেয়। সাহিত্য দর্পণ ছন্দ বদ্ধ
পদম পদ্যম, ছন্দোবদ্ধ পদম পদ্যম, মানে এটা হচ্ছে ছন্দের ছন্দ বিষয়ে বলা হয়েছে সাহিত্য দর্পণ। ছন্দোবদ্ধ পদম পদ্যম, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এগুলো কোড দিতে পারে। দ্বিতীয়ত, তার মানে ছন্দ শব্দের কি হলো? ছন্দ শব্দের অর্থ হচ্ছে এক প্রকার যে অক্ষর বিন্যাস, বিশেষভাবে অক্ষর বিন্যাস। ছন্দ শব্দের অর্থ বিশেষ অক্ষর বিন্যাস, এরকম বলা যেতে পারে। এখন এই ছন্দশাস্ত্রের পরম্পরা প্রথম হচ্ছে পিঙ্গলাচার্য। কি রচনা করেছিল? ছন্দসূত্র, একটা গ্রন্থ ছন্দসূত্র, পিঙ্গলাচার্য প্রথম গ্রন্থ। দ্বিতীয় আছে কাত্যায়ন, তার গ্রন্থ হচ্ছে সর্বানুক্রমণী। কাত্যায়ন, ঠিক আছে? কাত্যায়নের সর্বানুক্রমণী। এবং এরপরে আরও আছে অনেক, যেমন ছন্দ বিষয়ে আরও আলোচনা আছে, যেমন ধরো যে ভরতমুনি তার যে নাট্যশাস্ত্র আছে, নাট্যশাস্ত্রের সম্ভবত 14, 15 এবং 32, 14, 15 এবং 32তম অধ্যায়ে ছন্দ বিষয়ে আলোচনা করেছেন, ঠিক আছে? এছাড়াও আর একজন আছেন অগ্নিপুরাণ, অগ্নিপুরাণেও ছন্দ নিয়ে আলোচনা আছে। অগ্নিপুরাণে 328 থেকে 335, 328 থেকে 335 অধ্যায়ে ছন্দ নিয়ে আলোচনা আছে। এটা গেল। এছাড়াও ছন্দ গ্রন্থ আছে একটা আছে, কি নাম হচ্ছে, যে বৃত্তরত্নাকর, একটা ছন্দের গ্রন্থ, বৃত্তরত্নাকর। এই গ্রন্থকারের নাম হচ্ছে কেদার ভট্ট, বৃত্তরত্নাকর। ঠিক আছে, কেদার ভট্ট, বৃত্তরত্নাকর। এরকম ঋগ্বেদ প্রাতিশাখ্যের যে 16তম অধ্যায়, এগুলো তোমরা পড়েছো হয়তো অনেকেই, যে ঋগ্বেদ শৌনক, ঠিক আছে? ঋগ্বেদ প্রাতিশাখ্য 16তম অধ্যায়ে ছন্দ নিয়ে আলোচনা করেছেন। এইরকম ছন্দ বিষয়ে আলোচনা ইত্যাদি ইত্যাদি গ্রন্থে হয়েছে, ঠিক আছে? এইগুলো একটু হলেও মনে রাখতে হবে অল্প করে, বিশেষ করে ছন্দ পরম্পরা কার থেকে কে পেয়েছে। এছাড়াও আছে আরও কিছু গ্রন্থ আছে, প্রসিদ্ধ গ্রন্থ। একটা বই আছে শ্রুতবোধঃ, দাঁড়াও, এটা হচ্ছে কালিদাসের লেখা, শ্রুতবোধঃ। এখন এখানে সন্দেহ যে এই কালিদাস কি মহাকবি কালিদাস, এই নিয়ে সন্দেহ আছে, ঠিক আছে? মানে শ্রুতবোধঃ এটা একটা ছন্দ গ্রন্থ, কিন্তু এই ছন্দ গ্রন্থের রচয়িতা কালিদাস, কিন্তু এই কালিদাস কি মহাকবি কালিদাস, এই নিয়ে সন্দেহ, সেটা এখনো
মানে কোনো অনেক পর্যালোচনা করেও এর কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। যাই হোক, পরবর্তী গ্রন্থ হচ্ছে জয়দেব রচিত, জয়দেব, মহাকবি জয়দেব। তার হচ্ছে ছন্দ বিচিতি, ছন্দ বিচিতি, জয়দেবের রচিত ছন্দ বিচিতি। এবং হ্যাঁ, পরবর্তী বললাম যে ছন্দমঞ্জরি বলে একটা গ্রন্থ আছে প্রসিদ্ধ, মানে বৃত্তরত্নাকর, ওটা হচ্ছে একটু ছোটদের জন্য। তার পরবর্তী প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে ছন্দমঞ্জরি, ছন্দমঞ্জরি, এটা হচ্ছে প্রসিদ্ধ গ্রন্থ, মানে ছন্দের। ওই জিজ্ঞাসা করলে না, কি নাম যেন, সুজাতা, ছন্দমঞ্জরি সব থেকে প্রসিদ্ধ গ্রন্থ। মানে এর রচয়িতা হচ্ছেন গঙ্গা দাস। ঠিক আছে, গঙ্গা দাস। এই হচ্ছে ছন্দশাস্ত্র পরম্পরা, এইগুলো মনে রাখতে হবে। এরপরে স্যার আমি তো এটাই বলছিলাম, কোনটা? এই ছন্দমঞ্জরি গঙ্গা দাস। হুম, যাই হোক, এই হচ্ছে ছন্দশাস্ত্র পরম্পরা। এইগুলো কিন্তু বিশেষ করে এই তোমাদের জন্য, এই সুজাতা তোমাদের জন্য এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। অর্চনা, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, এখানে কিছু এই ছন্দ নিয়ে পড়তে গেলে বা ছন্দ বিষয়টাকে জানতে গেলে কিছু জানতে হবে, মানে আগে কিছু সাধারণ ধারণা থাকতে হবে, তারপরে আমরা ছন্দ বিষয়ে পড়ব। না দেখো, অক্ষর কাকে বলে? আমরা অক্ষর বলতে সমস্ত কিছুকেই বুঝি, মানে লেটার, লেটার মানে তো বর্ণ বা অক্ষর, কিন্তু সংস্কৃতে বিশেষ করে ছন্দের ক্ষেত্রে, ছন্দশাস্ত্র পড়ার সময়ে অক্ষর মিন্স একটু কিছু একটা ভিন্নকে বোঝায়। মানে যেটা আমরা সাধারণভাবে বর্ণ বা অক্ষর একটা ব্যাপক মিনিং বুঝি, কিন্তু ছন্দশাস্ত্র পড়তে গেলে অক্ষর বলতে কিছু একটু একটু সংকুচিত অর্থকে বোঝায়। কীরকম? দেখো, অক্ষর শব্দের দিয়েছে যে, অক্ষর শব্দের এখানে ডেফিনেশন দিয়েছেন, কি বলছে? সব্যঞ্জনঃ সানুস্বরঃ শুদ্ধো বাপি স্বরক্ষরম। কি বলছে? স্যার স্ক্রিন শেয়ার করবেন না? স্ক্রিন শেয়ার হচ্ছে না? না তো। না স্যার, আমার তো স্ক্রিন শেয়ার তো করা আছে। না মানে কিছু তো দেখতে প্রথম পাচ্ছি না, থেকেই প্রথম থেকেই তো হয়নি। কিছু দেখতে হ্যাঁ। পাচ্ছি না। আমি ভাবছি যে হয়তো আপনি পরে দিবেন, তাই আর কিছু বলছি না। ঠিক আছে। না, আমি ভাবছি স্ক্রিন শেয়ার হচ্ছে হয়তো। দেখো, এতক্ষণে হলো। আচ্ছা, এইগুলো তাহলে তোমরা দেখতেই পাও না, তাই তো এইগুলো? না স্যার। না। আচ্ছা, যাই হোক, আমি পিডিএফ দিয়ে দেবো, দেখে নেবে। তাহলে কি হলো হ্যাঁ হ্যাঁ। যে অক্ষর কাকে বলে? না, অক্ষর পদের দ্বারা বলছে, দেখো যে যে সব্যঞ্জনঃ সানুস্বরঃ, সব্যঞ্জনঃ সানুস্বরঃ শুদ্ধো বাপি স্বরক্ষরম। মানে মূল কথা হচ্ছে স্বরঃ অক্ষরম, স্বরবর্ণ হচ্ছে, মানে স্বরবর্ণকে অক্ষর পদের দ্বারা নির্দেশ করা হয়। অক্ষর মিন্স ব্যঞ্জন বর্ণ নয়, অক্ষর পদের দ্বারা অন্তত ব্যঞ্জন বর্ণকে নির্দেশ করে না, অক্ষর পদের দ্বারা স্বরবর্ণকে নির্দেশ করে। ঠিক আছে, স্বরবর্ণ। তাহলে কি হলো না, স্বরক্ষরম, স্বরবর্ণ হচ্ছে অক্ষর। স্বরবর্ণ হলো অক্ষর, কিন্তু কিরকম স্বরবর্ণ? বলছে শুদ্ধ। শুদ্ধ মানে, শুদ্ধ মানে কেবলমাত্র অ, কেবলমাত্র অ, এটা যে শুদ্ধ, শুদ্ধ স্বর, অ, আ, ই, উ, শুদ্ধ স্বর, মানে সেখানে কোনো রকম অন্য কোনো বর্ণ থাকবে না। আর কি বলছে? সানুস্বর, মানে অনুস্বার যুক্ত, অনুস্বারেণ সহিত সানুস্বর। ধরো বলা হলো যে এরকম
না অং, আং, ঠিক আছে, ইং, উং, এইগুলো হচ্ছে অক্ষর। স্থানুস্বর সব্যঞ্জন। ধরো বললাম যে রামো গচ্ছতি, এখানে ভেবে দেখো র আ, এই যে আকারটা কার সঙ্গে ঢুকে আছে, আকারটা একটা ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে আছে, মানে আকার মানে রয়ের মধ্যে আকারটা মানে অন্তর্ভুক্ত হয়ে আছে। আমরা যখন রামও বলছি ওখানে শুদ্ধ যে স্বরবর্ণ আকার তাকে আমরা মানে আকারের যে শুদ্ধ যে স্বরবর্ণ আকার তার যে একটা আকৃতি তাকে আমরা কিন্তু এখানে মানে লক্ষ্য করতে পারছি না বা লক্ষ্য করছি না। রয়ের পরে আকার দিয়ে যেমন হয় তেমন আমরা লক্ষ্য করছি, কিন্তু এই রকম যে স্বরবর্ণ মানে ব্যঞ্জনবর্ণ সহিত যে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের মধ্যে অন্তর্ভুক্ত যে স্বরবর্ণ সেইগুলোকে বলা হচ্ছে সব্যঞ্জন, এইগুলোকেও অক্ষর বলা হয়। তাহলে কি হলো, সানুস্বর, এই সব্যঞ্জন সানুস্বর শুদ্ধ বাপি স্বরক্ষরম। তাহলে এইটা হচ্ছে অক্ষর পদের দ্বারা বোঝানো হয়। ক্লিয়ার? হ্যালো, বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, আচ্ছা। হুম, আচ্ছা। এরপরে একটা উদাহরণ দিয়েছে এখানে, জাস্ট ওই যেমন দেখালাম ওখানে সেটা এখানে বলা হয়েছে যে প্রভাতেয় স্মরেন নিত্যম দুর্গা দুর্গাক্ষরদ্বয়ম আপদস্তস্য নশ্যন্তি তমঃ সূর্যোদয়ে যথা। এটা একটা কোটেশন করা হয়েছে, মানে জাস্ট দেখানো হয়েছে যে দুর্গা একটা শব্দ, হুম, দুর্গা একটা শব্দ, সেখানে দেখো কতগুলো বর্ণ আছে, দ আছে, হ্যাঁ, তারপরে র আছে, গ আছে, আ আছে, উ আছে, তাদের মধ্যে অক্ষর বা স্বরবর্ণ মাত্র দুইটি, উ এবং আ। মানে অক্ষর বলতে কি সেটা কি এখানে বোঝানো হয়েছে, অক্ষর বলতে কোনটাকে নির্দেশ করছে আমরা তাকে বোঝানো হয়েছে। ছন্দের লক্ষণ আগে বলা হয়েছে, ওখানেই বলে দেওয়া হয়েছে। পরবর্তী দেখো, বলা হচ্ছে যে ছন্দবদ্ধ পদম পদ্যম, এটা কোথায় ছিল বলো তো? আমরা বলেছি কোথায় ছিল এটা? সাহিত্য দর্পণে আগে লিখেছি, সাহিত্য দর্পণে। সাহিত্য ছন্দবদ্ধ পদম পদ্যম মানে যে ছন্দ বিশিষ্ট যে পদসমূহ, ছন্দ বিশিষ্ট যে পদসমূহ তাকে বলা হয় পদ্য। ছন্দ বিশিষ্ট যে পদসমূহ তাকে বলা হয় পদ্য। এই পদ্য দেখো পরেই বলছে বিভাগ করা হয়েছে, মানে এটা হচ্ছে ঠিকঠাক যে পদ্যম চতুষ্পদী। পদ্যম চতুষ্পদী মানে পদ্য কিরকম হবে, যেটা পদ্য হবে তার চারটি পাদও থাকবে, পাদ বা চরণ। পদ্যম চতুষ্পদী, পদ বলতে এখানে পাদ, যা যেটা পদ্য তার চারটে চরণ থাকবে। যেমন আমরা দেখো সব ক্ষেত্রেই দেখি, একটা শ্লোক বলো যে বাগর্থাবিব সম্পৃক্তৌ, একটা বাগর্থ প্রতিপত্তয়ে জগতঃ পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরৌ। এটা একটা পদ্য। দেখো চারটে পাদ আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, চারটে পাদ আছে, তাই বলছে পদ্যম চতুষ্পদী। পদ্য হচ্ছে চার প্রকার, সরি চার প্রকার নয়, মানে চারটি পাদ বিশিষ্ট হচ্ছে পদ্য। মানে এটা পদ্যের লক্ষণ নয়, এটা বলতে পারো পদ্যের স্বরূপ। স্বরূপ মানে কি? স্বরূপ পদের অর্থ কি? রূপ মানে কি? রূপ মানে কি? কেউ বলো, বলি না যে স্বরূপ, রূপ মানে কি? রূপ মানে হচ্ছে বৈশিষ্ট্য, স্ব মানে নিজে, মানে
মানে পদ্মের স্বরূপ, পদ্মের স্ব মানে নিজে, রূপ মানে বৈশিষ্ট্য, পদ্মের নিজের বৈশিষ্ট্য, মানে পদ্মের লক্ষণ বলা যাবে না, লক্ষণ আলাদা, আর হচ্ছে পদ্মের বৈশিষ্ট্য। কীরকম বৈশিষ্ট্য না, সেই পদ্ম হবে 4টি পাদ বিশিষ্ট বা 4টি চরণ বিশিষ্ট, এবং সেই পদ্ম তচ্চ, তচ্চ, তচ্চ বলতে তৎপদ্যম বৃত্তম জাতি রীতি দুবিধা, বৃত্ত এবং জাতি এইভাবে দুই প্রকার, মানে পদ্য হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মানে বৃত্ত, বৃত্ত আর একটা জাতি। বৃত্ত আর জাতি, একদম ঠিক আছে, বৃত্ত এবং জাতি এইভাবে দুই প্রকার হচ্ছে পদ্য। আর বৃত্ত, বৃত্ত কিরকম, বৃত্ত হচ্ছে বৃত্তম অক্ষর সংখ্যাতম, মানে বৃত্ত ছন্দ হচ্ছে অক্ষরের মানে অক্ষর সংখ্যাকে কেন্দ্র করে, অক্ষরের মানে একটা পাদে অক্ষরের সংখ্যাকে কেন্দ্র করে যে ছন্দ নির্ধারিত হয় তাকে বলা হয় বৃত্ত ছন্দ। একটি পাদে অক্ষর সংখ্যাকে কেন্দ্র করে, অক্ষর সংখ্যাকে কেন্দ্র করে যে ছন্দ নির্ধারিত হয় তাকে বলা হয় বৃত্ত ছন্দ। আর একটি পাদে মাত্রা, ঠিক আছে, একটি পাদে মাত্রাকে কেন্দ্র করে যখন ছন্দ নির্ধারিত হয় সেখানে হয় জাতি ছন্দ। ঠিক আছে, তাহলে কি হলো, কি শিখলাম, যে পদ্য হচ্ছে 4টি চরণ বিশিষ্ট বা 4টি পাদ বিশিষ্ট হচ্ছে পদ্য, সেই পদ্য দুই প্রকার, বৃত্ত মানে পদ্য আর ছন্দ কিন্তু এগুলো সমার্থক শব্দ, পদ্য এবং ছন্দ আগেই দেখানো হয়েছে, পদ্য এবং ছন্দ সমার্থক শব্দ। পদ্য মিন্স ছন্দ, তাহলে ছন্দ হচ্ছে দুই প্রকার, বৃত্ত এবং জাতি। বৃত্ত কাকে বলে, বৃত্ত হচ্ছে অক্ষর সংখ্যাকে কেন্দ্র করে যেখানে ছন্দ নির্ধারণ হয় সেখানে হচ্ছে বৃত্ত ছন্দ, আর মাত্রার সংখ্যাকে কেন্দ্র করে যেখানে ছন্দ নির্ধারণ হয় সেখানে হচ্ছে জাতি ছন্দ। ঠিক আছে, এগুলো তোমাদের অনেকেরই জানা আছে, অল্প বেশি জানা আছে, তবে একবার বলছি। ওটা কি শ্লোকের অর্থ লেখা হয়েছে এখানে। এখন এই বৃত্ত ছন্দের বিভাগ, বৃত্ত ছন্দ হচ্ছে 3 প্রকার, সমম, অর্ধসমম, বৃত্তম, বিষমং চেতি তত্ত্রিধা, দ্বিধা নয় তত্ত্রিধা হবে এটা। সমম, অর্ধসমম, বৃত্তম, বিষমং চেতি তত্ত্রিধা। ঠিক আছে, অর্থাৎ সমবৃত্ত, অর্ধসমবৃত্ত এবং বিষমবৃত্ত। সমবৃত্ত, অর্ধসমবৃত্ত এবং বিষমবৃত্ত এই রকম ভেদে বৃত্ত ছন্দ হচ্ছে 3 প্রকার। সমবৃত্ত, অর্ধসমবৃত্ত এবং বিষমবৃত্ত এই রকম ভেদে বৃত্ত ছন্দ 3 প্রকার। সমবৃত্ত কাকে বলে, ওই যে বললাম ছন্দে কয়টি চরণ থাকে বা কয়টি পাদ থাকে, একটি ছন্দে কটা চরণ থাকে কটা পাদ থাকে বললাম, 4টি। 4টি চরণ 4টি পাদ। হ্যাঁ, মানে চরণগুলোকেই পাদও বলে। ঠিক আছে, এখন হ্যাঁ হ্যাঁ। ওই যে 4টি চরণ বা 4টি পাদ যদি সমান হয়, মানে প্রথম পাদে তুমি, আচ্ছা ডিলিট করে দিলে আমরা দেখবে হয়তো। ঠিক আছে, কি লিখেছিলাম, বাগর্থা বিব সম্পৃক্তৌ বাগর্থ প্রতিপত্তয়ে জগতঃ পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরৌ। দেখো এখানে দেখো, বাগর্থাবিব সম্পৃক্তৌ, এখানে দেখো বয়ে আকারটা দীর্ঘ আছে, এখানেও বয় আকার দীর্ঘ আছে, এখানেও গ দীর্ঘ হবে, এখানেও গ দীর্ঘ হবে, এখানেও থয়রেপ আকার দীর্ঘ, এখানেও থয়রেপ দীর্ঘ। এগুলো কেন দীর্ঘ বুঝতে পারবে তুমি এখন, বলবে যে স্যার এখানে গটা দীর্ঘ কি, গটা তো হ্রস্ব,
কিন্তু এই যে পরে যেটা যুক্তাক্ষর আছে, তো মানে যুক্তাক্ষরের পূর্ববর্ণ দীর্ঘ হয়, যেখানে যুক্তাক্ষর থাকে তার পূর্ববর্ণ দীর্ঘ হয়। ঠিক আছে, যেমন ধরো কি বলি উদাহরণ, বললাম যে রক্ত। আচ্ছা, এই রটা হ্রস্ব না দীর্ঘ? এইগুলো আমাদের তো গণ জানতে হবে তাহলে। হ্যাঁ, এখনো যাইনি ওখানে, বলবো, সব বলবো, যাইনি ওখানে। হুম, আচ্ছা, এই যে রক্ত, এখানে রকারটা হ্রস্ব না দীর্ঘ? রকার নয়, মানে রয়ের পরে যে অ আছে ওটা হ্রস্ব না দীর্ঘ? হ্রস্ব। হ্রস্ব না, হ্রস্ব। ওটা অ্যাকচুয়ালি দীর্ঘ। ওটা কেন দীর্ঘ? এলো। আছে। কেউ কিছু বলছো? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা হ্যাঁ স্যার শোনা হ্যাঁ স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে। কি বললাম? এই যে রয়ের পরে যে অকারটা, যেমন ধরে বলছি, আমি ভাঙছি, র, অ, ক, ত, অ। এই যে এখানে এই যে এই অকারটা হ্রস্ব না দীর্ঘ, এটা ছিল প্রশ্ন। এই অকারটা হ্রস্ব না দীর্ঘ? কি হবে? দীর্ঘ। কেন দীর্ঘ? দীর্ঘ। কেন দীর্ঘ? যুক্তাক্ষরের আগের বর্ণটা। যুক্তাক্ষরের আগের বর্ণ, ঠিক। নরমালি দীর্ঘ কোনগুলো? নরমালি দীর্ঘ হচ্ছে আ, ই, উ, এ, ওই, ও, 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 ও। এগুলো হচ্ছে নরমালি দীর্ঘ বর্ণ। ডবল রিকার আছে, ডবল রিকার কি করে দেয়? এটা তারপরে হচ্ছে এটা সংস্কৃতে হবে, ঠিক আছে। ডবল রিকার দীর্ঘ বর্ণ, কিন্তু কখনো কখনো হ্রস্ব বর্ণও দীর্ঘ হয়ে যায়, কখনো কখনো হ্রস্ব বর্ণও দীর্ঘ হয়ে যায়, ঠিক আছে না? যেমন হ্রস্ব বর্ণ দীর্ঘ হয় বলতে, এই যে এই রকার, এই যে অকারটা হ্রস্ব, এটা কিন্তু দীর্ঘ। কেন দীর্ঘ? এই যে যুক্তাক্ষর, এখানে ক এবং ত যুক্তাক্ষর, এর পূর্বে থাকার জন্য দীর্ঘ। তাই দেখো, এই যে গয়ের পরে যে অকারটা, এটা স্বরূপত হ্রস্ব, কিন্তু থয়ের এখানে যুক্তাক্ষর, তার পূর্বে থাকার জন্য ওটা হচ্ছে দীর্ঘ। এইভাবে এখানে হয়, ঠিক আছে। যাই হোক, মানে সমবৃত্ত ছন্দে কি হয়? সমবৃত্ত ছন্দে প্রত্যেকটা চরণ বা পাদ এবং ওই পাদের মধ্যে যে অক্ষর, প্রত্যেকটা পাদ মানে এই একটা পাদ, হ্যাঁ, এটা হচ্ছে পাদ নাম্বার 1, এটা হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে 2, এরকম প্রত্যেকটা যে পাদ, সেই প্রত্যেকটা পাদের যে অক্ষর, মানে ব, আ, গ, থ, আ, বি, ব, এই যে অক্ষর, এই প্রত্যেকটা অক্ষরের যে লঘু গুরু ব্যবস্থা, সেগুলো সমান হবে। লঘু গুরু যে ব্যবস্থা, সেটা সমান হবে। আর এটা যখন সমান হবে, তখন তাকে বলা হয় সমবৃত্ত ছন্দ, ঠিক আছে। মানে সমবৃত্ত মানে কি? যেখানে যে বৃত্তের 4টি পাদে বা 4টি দেখো এখানে লেখাই আছে, যে বৃত্তের 4টি পাদে বা 4টি চরণে লঘু গুরু লঘু ক্রমে সমান সংখ্যক হয়, সমান সংখ্যক অক্ষর থাকে, তাকে সমবৃত্ত বলে, ঠিক আছে। এবং অধিকাংশই, মানে যত সব কাব্য মহাকাব্য আছে বলতে পারো, সবই সমবৃত্তে, মানে অধিকাংশ 90% সমবৃত্তে লেখা। আর অর্ধ সমবৃত্ত, যেখানে মানে এই যে সমবৃত্তে 4টি পাদই সমান হবে, এখানে একটাও ভিন্ন হবে না, সমান সমান হবে। মানে 4টি পাদ সমান মানে কি? 4টি পাদের যে অক্ষর বিন্যাস, প্রথম পাদে যেখানে গুরু আছে, দ্বিতীয় পাদেও গুরু, প্রথম পাদে যেখানে লঘু, দ্বিতীয় পাদেও লঘু, এইরকম সমান হবে। আর অর্ধসম কাকে বলে? না, যে বৃত্তে তৃতীয় পাদ এবং প্রথম পাদ পরস্পর সমান, চতুর্থ পাদ এবং দ্বিতীয় পাদ পরস্পর সমান, মানে প্রথম পাদের সঙ্গে তৃতীয় পাদের মিল থাকবে এবং দ্বিতীয় পাদের সঙ্গে চতুর্থ পাদের মিল থাকবে, তাকে বলা হয় অর্ধ সমবৃত্ত, ঠিক আছে। এগুলো সহজই আছে। আর বিষমবৃত্ত হচ্ছে কেউ কারোর সঙ্গে মিলবে না, মানে সব ভিন্ন ভিন্ন হবে, 4টি পাদ 4 রকমের হবে, সেটা হচ্ছে বিষমবৃত্ত।
ঠিক আছে, এতটা বোঝা গেছে, মোটামুটি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। দেখো এখানে গণ নির্দেশ করা হচ্ছে, গণ, সরি, হ্যাঁ, গণ নির্দেশ করা হচ্ছে। কি দেখো বলছে, এটা মুখস্থ রাখবে, ঠিক আছে? উচ্চারণটাও কঠিন, কিন্তু ধৈর্য সহকারে পরে মুখস্থ রাখবে। এটা সম্ভবত সংস্কৃত লিখলে বেটার, এটা তোমরা বুঝতে পারবে ভালো কোথায় যুক্তাক্ষর আছে। মিয়রস তভনৈর, মিয়রস তভ, সরি, তভ নগৈর লান্তৈ রেভির দশভি রক্ষরৈহি। এটা হচ্ছে রক্ষরৈহি সমস্তম বাংময়ম ব্যাপ্তম। মিয়রস্তভন, মিয়রস্তভ নগৈর লান্তৈ, মিয়রস্তভ, দেখো এরকম হচ্ছে মিয়রস্তভ নগৈহি, এখানে ছাড়বে, ঠিক আছে? মিয়রস্তভ নগৈহি নগৈর লান্তৈহি, মানে এগুলো যে ছেদ, এখানে ভাঙলে কি হবে দেখো, এটা খুব মানে মনে রাখা বেশ ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে। মিয়রস্তভ নগৈহি লান্তৈহি এভি দশভি অক্ষরৈহি, এটা যে ছেদ হবে, সমস্তম বাংময়ম ব্যাপ্তম। দেখো বোঝা যাচ্ছে কি, এটা লেখাটা বোঝা যাচ্ছে? হ্যালো, লেখাটা বোঝা যাচ্ছে? এটা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। উচ্চারণটা হবে? হ্যাঁ বোঝা যাচ্ছে। উচ্চারণটা হবে মিয়রস্তভ নগৈহি, মিয়রস্তভ নগৈহি লান্তৈহি এভি দশভি অক্ষরৈহি সমস্তম বাংময়ম ব্যাপ্তম। বাংময় বলতে কি, এখানে বাংময় বলতে যে সমস্ত শাস্ত্র বাংময়, মানে বাংময় বলতে স্যার লেখার সাইজগুলো একটু বড় করা যাবে না? আর লাগবে? হ্যাঁ ঠিক আছে। না ঠিক আছে। তাহলে কি হলো যে এইরকম বাংময়ম, বাংময় মানে কি? বাংময় মানে হচ্ছে যে, বিশেষ করে বাংময় বলতে এই কাব্য বাংময়কে বোঝায়, মানে কাব্যশাস্ত্রকে বলা হয় বাংময়, মানে কাব্যশাস্ত্র জগৎ, কাব্যশাস্ত্রের যে পরিসর সেটাকে বাংময় বলা হয়। এটা কোথায় আছে? এটা আছে রাজশেখরের কাব্যমীমাংসাতে। ইহ হি বাংময়ম উভয়থা, ইহ হি বাংময়ম উভয়থা বিভক্তম, এরকম আছে ওখানে, মানে এই বাংময় দুই ভাগে বিভক্ত, লৌকিকম বৈদিকম চেতি। তাহলে বাংময় বলতে বিশেষ করে শাস্ত্র, মানে কাব্যশাস্ত্রকে বোঝায়, কিন্তু এখানে বাংময় বলতে যেখানে যেখানে ছন্দের ব্যবহার হয়, যেখানে যেখানে পদ্যের ব্যবহার হয়, সেইগুলোকেই বাংময় বলছে, মানে পদ্য যেখানে যেখানে আছে সেটাই বাংময়, ঠিক আছে? তাহলে কি হলো, মানে সমস্তম বাংময়ম ব্যাপ্তম, এই সমস্ত বাংময় ব্যাপ্ত, মানে যেখানে যা ছন্দ আছে, হ্যাঁ, যেখানে যে ছন্দের প্রয়োগ হয়েছে আমার দেখার দরকার নেই, সেখানে
এই 10টা অক্ষর থাকবেই, মানে অক্ষর বলতে 10টা গণ, এই 10টা গণ সেখানে থাকবেই, মানে এই 10টা গণের বাইরে অন্য কোনো গণ থাকবে না। তাই এই 10টা গণ কি কি? এই 10টা গণ দেখো এখানে লেখা আছে, মানে 10টা গণ নয়, গণ হচ্ছে 8টা আর লঘু গুরু আলাদা। দেখো ওইটা ভাঙলে হবে এইগুলো, এটা ভাঙলে হবে এইগুলো, ম ইয়, ঠিক আছে, র স, ত জ ভ ন। দেখো তো এইগুলো আছে নাকি? ম ইয় র স ত ন ভ, ত ভ ন, ত হ্যাঁ স্যার। এটা কি ভুল আছে নাকি, ভুল লিখেছি নাকি? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা তো আছে, 1 2 3। কিন্তু কোথাটা ভুল হচ্ছে, ঠিক আছে, যা দেখতে হবে আবার। মানে এখানে 10টা গণ আছে, কিন্তু এখানে এখানে জগনটা মিসিং আছে, এর মধ্যে জগনটা মিসিং, আমাকে দেখতে হবে একবার। যাই হোক, তাহলে দেখো, মানে যেখানে যত ছন্দ হবে, এই যে মগন, ইয়গন, রগন, সগন, তগন, জগন, ভগন, নগন, এই 8টা হচ্ছে গণ, এই 8টা গণ, এবং এই গ মানে গুরু, ল মানে লঘু, মানে যেখানে যত ছন্দ বা পদ্য থাকবে, যেখানে যত ছন্দবদ্ধ পদ্য থাকবে, সেখানে এই যে ম য় র স ত জ ভ ন, এই গণের মধ্যেই সেগুলো আবদ্ধ হবে, এই গণের বাইরে কোনো ছন্দ হবে না। তাই বলছে যে এভি এভি দশভি অক্ষরৈহি, এই 10টা অক্ষরের দ্বারা, এভি দশভি অক্ষরৈহি, এই 10টা অক্ষরের দ্বারা সমস্তম বাংময়ম ব্যাপ্তম, সমস্ত বাংময় ব্যাপ্ত, সমস্ত পদ্য বাংময়, সমস্ত ছন্দ বাংময় ব্যাপ্ত। ঠিক আছে, যাই হোক, এটা ওটা মুখস্থ করতে হবে। এখানে ওটা ডিটেলসে বলা হয়েছে যে কীরকম, যে 3টি অক্ষর মিলে একটি গণ হয়, মানে এই যে ম গণ, এই ম গণে 3টি অক্ষর থাকবে, জ গণে 3টি অক্ষর থাকবে, র গণে 3টি অক্ষর থাকবে। ঠিক আছে, মানে ম গণে 3টি অক্ষর, জ গণে 3টি অক্ষর, র গণে 3টি অক্ষর, স গণে 3টি অক্ষর, প্রত্যেকটা গণে 3টে করে অক্ষর থাকবে। তাই দেখো বলে যে 3টি অক্ষর মিলে একটি গণ হয়। এইরূপ 3টি অক্ষরযুক্ত 8টি গণ আমরা আগেই দেখলাম, 3টি অক্ষরযুক্ত 8টি গণ। ঠিক আছে, তা আমরা দেখেছি। হুম 3টে অক্ষরযুক্ত 8টি গণ আমরা দেখেছি, যেমন ম, এগুলো বলা হয়েছে আগেই, এবং প্রত্যেকটি 3 অক্ষরে, কিন্তু গ এবং ল একটি করে অক্ষর, মানে গ মিন্স সেখানে গুরু একটা অক্ষর হবে, আর ল মিন্স লঘু, সেখানে একটা অক্ষর হবে। কিন্তু অন্যান্য যে ম বলতে 3টি অক্ষর, জ বলতে 3টি অক্ষর, র বলতে 3টি অক্ষর, মানে যখনই একটা কমপ্লিট গণকে বোঝাবে, মগণ, ইয়গণ, রগণ, সগণ, তগণ, তখনই সেখানে 3টে করে অক্ষর থাকবে। আর যখন গুরু মানে গ এরকম নির্দেশ থাকবে, সেখানে বুঝতে হবে গুরু মানে একটা অক্ষর, কিন্তু সেটা গুরুবর্ণ, দীর্ঘবর্ণ, আর ল বলতে একটা অক্ষর, লঘুবর্ণ। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। এখন এই যে 8টা গণ বলা হলো, সেই 8টা গণের স্বরূপ এখানে বলা হয়েছে। 8টা গণ কীরকম হবে, 8টা গণ কীরকম হবে দেখো, প্রথমে বলছে
বলছে মগন কিরকম হবে না, ম হচ্ছে ত্রিগুরুহু মানে তিনটে গুরু, মগন হবে তিনটে গুরু মানে তিনটেই সেখানে গুরু বর্ণ থাকবে। তার মানে কি গুরু গুরু গুরু, এটা হচ্ছে মগনের স্বরূপ, এটা হলো মগনের স্বরূপ, ঠিক আছে, গুরু গুরু গুরু। আর কি বলছে ত্রিলঘুশ্চ নকারহ, মানে নগন কিরকম হবে, নগন হবে ত্রিলঘু, লঘু লঘু লঘু, এটা হচ্ছে নগণের স্বরূপ। দেখো ন একটা গণ ছিল, ঠিক আছে, ন একটা গণ ছিল আর ম একটা গণ ছিল, মানে যেখানেই তিনটে বর্ণই গুরু হবে সেখানে হবে মগণ, আর যেখানে তিনটে বর্ণই লঘু হবে সেখানে হবে নগণ। আচ্ছা, বোঝা যাচ্ছে কথাগুলো আমার? এইগুলো যখন উদাহরণ হ্যাঁ দিয়ে স্যার। বোঝানো হবে আরো বেটার, মানে আরো ভালো ভালো বুঝতে পারবে, মানে উদাহরণ যেখানে থাকবে। হুম, দেখাবো, সময় এলে দেখাবো। তাহলে কি হলো, যেখানে মগন থাকবে সেখানে তিনটি গুরু হবে, আর নগণ হলে তিনটি লঘু হবে। পরবর্তী বলছে ভগণ, ভ আদি গুরু, ভ হচ্ছে আদি গুরু, পুনঃ রাদির লঘু, ভাদি গুরু, পুনঃ আদির আদি লঘুর ইয়হ। আচ্ছা, মানে এখানে দুটো গণ বলেছে, একটা হচ্ছে ভগণ, ভগণে কি আদি গুরু মানে বাকি দুটো লঘু, মানে গুরু লঘু লঘু, এটা হচ্ছে ভগণ, এটা ভগণের স্বরূপ। আর আর হচ্ছে জগণ, বলছে আদি লঘুর জহ, পুনঃ আদি লঘুর জহ, মানে লঘু, তাহলে যদি আদি লঘু হয় তাহলে বাকিগুলো কি হবে, বাকিগুলো গুরু গুরু, গুরু গুরু গুরু, এটা হচ্ছে ভগণ এবং জগণ। মানে জ মানে কি ইয়গণ, জ মানে ইয়গণ। আচ্ছা, এখানে কি আছে, এখানে আছে জ মানে বর্কিত জ, জগণ, যো গুরু মধ্যগত, যো গুরু মধ্যগত, ঠিক আছে, জহ গুরুহু মধ্যগত। আচ্ছা, মানে এটা হবে যে জগণ কিরকম, জগণ হচ্ছে মধ্যগত গুরু, মানে মধ্যম বর্ণটা হচ্ছে গুরু বর্ণ, তাহলে বাকিগুলো কি হবে, লঘু লঘু তাহলে লঘু লঘু হবে। গুরু লঘু। তার মানে জগণ হচ্ছে যে লঘু গুরু লঘু, মানে মধ্যগত গুরু, যো মধ্যগত গুরু। আর কি রল মধ্য, এখানে হচ্ছে রগণ, বলছে রগণ, রগণ কিরকম না, রগণ হচ্ছে ল মধ্য, ল মধ্য মানে কি, মানে মধ্যমটা লঘু, রগণ মধ্যমটা মানে গুরু লঘু গুরু, এটা এটা রগণ। মানে দেখো কিরকম, ঠিক উল্টো উল্টো হচ্ছে, লঘু গুরু লঘু, রয়তে হচ্ছে গুরু লঘু গুরু। পরবর্তী হচ্ছে সো অন্ত গুরু কথিত অন্ত লঘু স্তহ, এখানে দুটো বলেছে, একটা হচ্ছে সগণ, অন্তগুরু মানে অন্তগুরু মানে লঘু লঘু গুরু, গুরু। না ভুল বললাম কি, অন্তগুরু, হ্যাঁ ঠিকই আছে, শেষটা গুরু। আর তগণ হচ্ছে অন্ত লঘু মানে গুরু গুরু লঘু, ত হ্যাঁ গুরু গুরু লঘু, এটা হচ্ছে তগণ। এই হচ্ছে গণের স্বরূপ।
গুরুহু একঃ গকারঃ লকারো লঘুরেককঃ। দেখো এখানে ওটা আবার পৃথক করে বলছে যে গকার বলতে কি বোঝাচ্ছে না, গুরু বলতে গুরুহু একঃ গকারঃ, গুরুহু একঃ গকারস্তু। এটা কেন হয় বুঝি না। গুরুহু একো গকারস্তু লঘু লকারো লঘুরেককঃ, এরকম হবে, লকারো লঘুরেককঃ। লঘুরেককঃ। মানে এখানে গুরু বলতে গকারকে বুঝতে হবে, বা গয়ের দ্বারা গুরুকে বুঝতে হবে, লয়ের দ্বারা লঘুকে বুঝতে হবে, এটা হচ্ছে তাৎপর্য। ক্রমেণ চৈষম রেখাভি সংস্থানম দর্শ্যতে যথা। এটা এগুলো সব রেখার দ্বারা বোঝানো হয়। মানে যখন তুমি ছন্দ নির্ণয় করবে, হ্যাঁ, যখন তুমি যখন কোনো শ্লোকে তুমি ছন্দ নির্ণয় করবে, সেখানে এগুলো রেখার দ্বারা বলা হয়, রেখা। যেমন কোথাও ওই যে নৌকার মতো লঘুকে বোঝায়, একটা মাথায় দাঁড়িয়ে থাকলে গুরুকে বোঝায়। এখন দেখো আর একটা বক্তব্য, যে গুরু সংজ্ঞা কাদের হয়, গুরু সংজ্ঞা কাদের হয়। আগের দিন মানে বলছিলাম যে গুরু কাদেরকে বলবো। কি বলছে, সানুস্বরশ্চ দীর্ঘশ্চ বিসর্গী চ গুরুর ভবেত। বিসর্গী চ सानुस्वरश्च दीर्घश्च विसर्गी च गुरुर्भवेत् वर्णः संयोगपूर्वाच्च पूर्वश्च। কি হলো না, পাদান্ত গোপী বা, পাদান্ত গোপী বা, এটা হচ্ছে বক্তব্য। এটা কোথা থেকে হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। যাই হোক, দেখো কি বলছে, মানে অ্যাকচুয়ালি আমরা জানি যে দীর্ঘবর্ণ যেগুলো, সেগুলো গুরু বলে। যেগুলো দীর্ঘবর্ণ সেগুলো গুরু বলে, যেমন আ, ই, উ, এ, ও, ওই, ও, এইগুলো হচ্ছে গুরুবর্ণ। আর অ, ই, উ, রি, এগুলো লঘুবর্ণ বা লঘু অক্ষর আর গুরু অক্ষর। কিন্তু এছাড়াও আরও কিছু কিছু অক্ষরকে গুরু বলা হয়, আরও কিছু কিছু অক্ষরকে আমরা গুরু বলতে পারি না। যেমন দেখো বলছে সানুস্বরশ্চ, মানে যেখানে অনুস্বরযুক্ত অক্ষর থাকবে। যেমন ধরে বলা হলো যে, যদি এরকম বলা হয় যে
অংশ, এখানে অকারটা হ্রস্ব না দীর্ঘ? অকারটা হ্রস্ব না দীর্ঘ? দীর্ঘ। কেন দীর্ঘ হলো এখানে? অনুস্বারযুক্ত বর্ণ এই কারণে। হ্যাঁ, ঠিক আছে, অংশ। আচ্ছা, সানুস্বরস্য দীর্ঘস্য, দীর্ঘ যেমন ধরো আছেই আ, ই, উ, এ, এগুলো দীর্ঘ। আর কি হচ্ছে বিসর্গী চ গুরু ভাবে, বিসর্গী মানে ধরো বলা হলো যে রামহ, এই যে ময়ের পরে যে অকারটা, এটা হ্রস্ব না দীর্ঘ? দীর্ঘ। দীর্ঘ। কেন না? এরপরে বিসর্গ আছে, বিসর্গ আছে তাই। বিসর্গ আছে তাই, ঠিক আছে, বিসর্গ থাকার জন্য ওটা দীর্ঘ হয়ে যাচ্ছে। তাই হচ্ছে সানুস্বরস্য দীর্ঘস্য বিসর্গী চ গুরুর ভাবে। দেখো বিসর্গী কেন বলা হলো বলতে পারবে যে বিসর্গী কেন বলা হলো? এটা বিসর্গী কেন বলা হলো, কেউ বলতে পারবে? ধ্বনি মানে কি? ধ্বনি, একে কি বলা হয়? ধ্বনিকে ধন আছে যার, এরকম বলা হয় না ধ্বনি? হ্যাঁ স্যার। তাহলে বিসর্গী বলতে কি? বিসর্গ আছে যার। বিসর্গী মানে বিসর্গ আছে যার। দেখো এই যে অকারটা, এর বিসর্গ আছে না? হ্যাঁ স্যার। তাই এটা হচ্ছে বিসর্গী। বিসর্গ। বুঝে গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর বর্ণ সংযোগ পূর্বশ্চ, দেখো ওই যে সংযোগ পূর্বশ্চ মানে সংযোগের পূর্বে, হ্যাঁ, সংযোগ পূর্বশ্চ, ওই যে রক্ত, এখানে যে রকারোত্তর, রকারোত্তরে যে অকার, রকারের পরে যে অকার, সেটা ক এবং ত এই দুটো সংযুক্ত বর্ণের পূর্বে আছে। মানে র এবং ত এই দুটো সংযুক্ত বর্ণের পূর্বে থাকার জন্য ওই এটা হচ্ছে দীর্ঘ, অটা দীর্ঘ। ক এবং ত এই দুটো যে সংযুক্ত বর্ণ বা সংযোগ বর্ণ, তার পূর্বে থাকার জন্য অকারটা স্বরূপত হ্রস্ব, বাট ওটা দীর্ঘত্ব প্রাপ্ত হয়েছে, ঠিক আছে। এরকম একদিন তোমাদের বলছিলাম যে যে জাতি নিয়ে, পরে বলছি। আর পাদান্ত গোপী বা পাদান্ত গোপী মানে কি? মানে ধরো এরকম এমন এমন কিছু কিছু স্থল আছে, মানে পদের যে অন্তিম অক্ষরটা, মানে একটা চরণ আছে, একটা পাদ আছে, পাদের যে অন্তিম অক্ষরটা, পাদের অন্তিম অক্ষরটা তোমার আছে হ্রস্ব, আছে হ্রস্ব, কিন্তু ছন্দের নিয়ম অনুসারে ওটা হওয়ার কথা দীর্ঘ। আবারও বলছি, ধরো কোনো একটা শ্লোক পড়ছো, কোনো একটা পাদ, তার যে অন্তিম অক্ষর সেটা আছে হ্রস্ব, কিন্তু ছন্দের নিয়ম অনুসারে ওটা প্রয়োজন দীর্ঘ। তুমি সেটাকে, ওই হ্রস্বটাকে দীর্ঘ কল্পনা করতে পারো ছন্দ মেলানোর জন্য, কোনো আপত্তি নেই। কি বললাম বোঝা গেল? বোঝা গেল হ্যাঁ কিনা ভেবে দেখো। হ্যাঁ স্যার। কোনো একটা পাদ, তার অন্তিম অক্ষর সেটা আছে হ্রস্ব, কিন্তু ছন্দের নিয়ম অনুসারে ওটা হওয়ার কথা দীর্ঘ, তাহলে তো ছন্দ মিলবে না। ছন্দের নিয়ম অনুসারে এটা হওয়ার কথা দীর্ঘ, বাট ওখানে আছে, শ্লোকে আছে হ্রস্ব, তাহলে ছন্দভঙ্গ না? ছন্দভঙ্গ নয়। কোনো পাদের অন্তিম অক্ষরটা যা খুশি হতে পারে, সেখানে তোমার লাগবে দীর্ঘ, আছে হ্রস্ব, কোনো প্রবলেম নেই, ওই হ্রস্বটাকে তুমি দীর্ঘ কল্পনা করতে পারো, কোনো অসুবিধা নেই। তাই বলছে পাদান্ত গোপিবা, মানে পাদের যে অন্তিম অক্ষর,
সেই অক্ষরটা যাই হোক না কেন তাতে কোনো আপত্তি নেই, সেটা হ্রস্ব হলেও দীর্ঘও কল্পনা করতে পারো, আর দীর্ঘ হলে তো কোনো অসুবিধাই নেই, এই জন্য বলছি। দেখো এতটা বোঝা গেল কি মোটামুটি? মানে এখন আমরা হ্যাঁ স্যার। ছন্দে কোনো হ্যাঁ স্যার। ছন্দে প্রবেশ করলাম না কিন্তু, ঠিক আছে? মানে আমাদের যেগুলো পাঠ্য আছে ওই সমবৃত্ত ছন্দ, ওই সমবৃত্ত ছন্দে আমরা